হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ সলিউশন, তোমার সমস্যার একমাত্র সমাধান। আজকে আমাদের আলোচনার বিষয় জেনারেল সায়েন্স, যেটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভেক্টর রাশিমালার উদাহরণ? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি, কৌণিক ভরবেগ। তার কারণ ভেক্টর রাশি বলতে সেই সমস্ত রাশিমালাকে বোঝায় যে সমস্ত রাশিমালার মান এবং অভিমুখ উভয়ই বর্তমান। তো কৌণিক ভরবেগের মান এবং অভিমুখ উভয় বর্তমান থাকার কারণে কৌণিক ভরবেগ ভেক্টর রাশির আয়তাভুক্ত। পরের কোয়েশ্চেন, আলোকবর্ষ বলতে বোঝায়, আলোকবর্ষ বলতে কি বোঝায়? তো আলোকবর্ষ বলতে বোঝায় যে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলা হয়। এখন প্রসঙ্গক্রমে বলা যেতে পারে যে আলোকবর্ষ দ্বারা কেন মহাজাগতিক দূরত্বকে পরিমাপ করা হয়। তার কারণ আলোকবর্ষ দ্বারা মহাজাগতিক দূরত্বকে পরিমাপ করার মূল কারণ হচ্ছে যে আলো একটা নির্দিষ্ট বেগে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সবসময় কখনো বেগ পরিবর্তন করে না। তো যার জন্যে আলোকবর্ষ ব্যবহার করা হয় মহাজাগতিক দূরত্বের ক্ষেত্রে। এবং এক আলোকবর্ষ সমান সমান 9.461 ইন্টু 10⁻15 মিটার, এটা মনে রাখবে। তাহলে এক আলোকবর্ষ বলতে কি বোঝায়, এক আলোকবর্ষ কতটা দূরত্ব? 9.461 ইন্টু 10⁻15 মিটার, এটা এক আলোকবর্ষ। আলোকবর্ষ বলতে কি না, আলো এক বছরে যে পথ অতিক্রম করে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেমানান? দেখো, মিটার দৈর্ঘ্যের একক, ফারলং 660 ফুটে এক ফারলং হয়। মাইলও দূরত্বের একক, কিন্তু একর হচ্ছে ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক হচ্ছে একর। তো এক্ষেত্রে 1 একর সমান সমান 4046.856 মিটার স্কোয়ার, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেমানান? তো মিটার, ফারলং এবং মাইল সবই দূরত্বের, কিন্তু একর ক্ষেত্রফলের একক। তো সঠিক আনসার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয়? তো এই ক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, ফার্মি। ফার্মি হবে সঠিক অ্যান্সার। আর্মস্ট্রং দিয়ে কি মাপা হয়? আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা হয়। নিউটন হচ্ছে বলের একক এবং টেসলা হচ্ছে চৌম্বকত্ব। চৌম্বকত্ব হচ্ছে টেসলা। এবং মনে রাখবে যে 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার মিটার। 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার মিটার, এটা মনে রাখবে। তাহলে নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয়? তো সেক্ষেত্রে অবশ্যই সঠিক আনসার হবে ফার্মি। এবং আর্মস্ট্রং আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়। নিউটন বলের একক নিউটন, তোমরা জানো। টেসলা চৌম্বকত্বের বললাম, এবং 1 টেসলা সমান সমান 1 ওয়েবার মিটার, এটা মনে রাখবে। নেক্সট, 1 ন্যানোমিটার সমান সমান সঠিক আনসার কত অ্যামস্ট্রং? 10 অ্যামস্ট্রং হচ্ছে 1 ন্যানোমিটার। পরের কোয়েশ্চেন, ডাইন পার সেকেন্ড কিসের একক? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে বলের একক ডাইন পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন, ইলেকট্রন ভোল্ট কিসের একক? তো ইলেকট্রন ভোল্ট শুধু যদি ভোল্ট বলা হতো তো অবশ্যই বিভব পার্থক্যের একক হতো, কিন্তু ইলেকট্রন ভোল্ট মনে রাখবে শক্তির একক। নেক্সট, পারসেক একক দ্বারা কি পরিমাপ করা হয়? তো পারসেক একক দ্বারা মহাজাগতিক দূরত্ব পরিমাপ করা হয়। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি। এবং মনে রেখো যে 3.26 লাইট ইয়ার বা আলোকবর্ষ, লাইট ইয়ার ইকুয়াল টু 1 পারসেক। তো পারসেক একক দ্বারা কি পরিমাপ করা হয়? মহাজাগতিক দূরত্ব। মহাজাগতিক দূরত্ব বলতে কি বোঝায়? নক্ষত্র টু নক্ষত্রের যে দূরত্ব, এগুলো মহাজাগতিক দূরত্বের মধ্যেই পড়ে। তো 1 পারসেক ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার বা আলোকবর্ষ, এটা মনে রাখবে। পরে পদার্থের চতুর্থ দশা কোনটি? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, প্লাজমাকে পদার্থের চতুর্থ দশা বা ফোর্থ স্টেট বলা হয়। পরের কোয়েশ্চেন, তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি? তো এক্ষেত্রে
সঠিক আনসার হবে অপশান সি, কিলোওয়াট প্রতি ঘন্টা। পরের কোয়েশ্চেন, বার যে রাশির একক তা হলো। তো বার হচ্ছে সঠিক আনসার অপশান ডি, বায়ুমণ্ডলীয় চাপের একক বার। নিচের কোনটি তাপ পরিমাপের একক? দেখো তাপ পরিমাপের একক, এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান সি, জুল। তার কারণ হচ্ছে ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক ভোল্ট, নিউটন বলের একক নিউটন, ফ্লাক্সটা কি একটা নির্দিষ্ট স্থানে যে পরিমাণে তড়িৎ পরিবাহিত হয় তাকে ফ্লাক্স বলা হয়, ফ্লাক্স এককে মাপা হয়। তো এক্ষেত্রে তাপ পরিমাপের একক হবে জুল। নেক্সট দেখো, ভর এবং ত্বরণের গুণফল কি? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে ভর এবং ত্বরণের গুণফল হচ্ছে বল। তার কারণ বল প্রয়োগের ক্ষেত্রে ভরের যেমন প্রয়োজন আছে তেমনি ত্বরণেরও প্রয়োজন আছে। তো ভর ইন্টু ত্বরণের গুণফল যেটা, সেটা হচ্ছে বল। পরের কোয়েশ্চেন, ত্বরণের একক কি? ত্বরণের একক ক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই সেকেন্ড স্কোয়ার কেন? তার কারণ ত্বরণের সময় মিটার কথাটা দুবার আসে, একবার বেগ বোঝানোর জন্য, আর একবার সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। তো মনে রাখবে যে ত্বরণের ক্ষেত্রে সেকেন্ড কথাটা দুবার আসে এবং এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি। নেক্সট, ডেলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি, পদার্থের মাত্রাগত পরিবর্তনের ক্ষেত্রে। এখন তাপ প্রয়োগ বা তাপ হ্রাসের ফলে পদার্থের মধ্যে যে সংকোচন প্রসারণশীলতা থাকে সেটা ঠিক কি হারে পরিবর্তন হয়, তো সেটা পরিমাপ করার জন্য কিন্তু ডিলাটোমিটার ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, নিচের কোনটি দূরত্বের একক নয়? তো ফারলং দূরত্বের একক, পারসেক দূরত্বের একক, আলোকবর্ষ দূরত্বের একক, জিফি দূরত্বের একক নয়। তাহলে জিফির ফুল ফর্ম কি? জিফির ফুল ফর্ম হচ্ছে গিগাবিট ওয়্যারলেস। তো গিগাবিট ওয়্যারলেস ব্যাপারটা কি? বিষয়টা হচ্ছে যে প্রতি সেকেন্ডে কমপক্ষে 1 গিগাবিট হারে যে বেতার যোগাযোগ, প্রত্যেক সেকেন্ডে কমপক্ষে 1 গিগাবিট হারে যে বেতার যোগাযোগ, তাকে কিন্তু জিফি বলা হয়। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, নিচের দেওয়া কোন ভৌত রাশির কোনো একক নেই? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশন সি, আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্বের কিন্তু একক নেই। কোনটি বলের একক? তো বলের একক আমরা প্রত্যেকেই জানি যে বলের একক নিউটন। স্প্রিংকুলা নিম্নলিখিত কোন নীতিতে কাজ করে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু হুকের নীতিতে। হুকের যে সূত্র বা নীতি সেই অনুযায়ী কাজ করে, অর্থাৎ সংকোচন প্রসারণশীলতাকে কাজে লাগিয়ে স্প্রিংকুলা মূলত কাজ করে থাকে। তো এক্ষেত্রে কিন্তু হুকের সূত্র মেনেই চলে। পরের কোয়েশ্চেন, আপেক্ষিক ঘনত্বের একক কোনটি? তো আগে আলোচনা হয়েছে আপেক্ষিক ঘনত্ব কিন্তু এককহীন এবং এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন ডি। পরে দেখো, নিম্নলিখিত কোন বস্তুর ক্ষেত্রে নিম্নলিখিত কোন বস্তুর ক্ষেত্রে ভারকেন্দ্র দেহের বাইরে অবস্থান করে? তো ফাউন্টেন পেন, ক্রিকেট বল, বই প্রত্যেকেরই ভারকেন্দ্র কিন্তু দেহের মধ্যে অবস্থান করে। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু আংটি। দেখো একটা আংটির ক্ষেত্রে কিন্তু ভারকেন্দ্র এরকম শূন্যস্থানে মিডিল বরাবর অবস্থান করবে। তো এক্ষেত্রে এবং এটা কিন্তু বডির মধ্যে থাকছে না। তো সেক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, আংটি। পরের কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন রাশিমালার এসআই এককের নামকরণ পাস্কালের নাম অনুসারে করা হয়েছে? তো আমরা জানি যে তরলের ক্ষেত্রে চাপের একক হচ্ছে পাস্কাল, চাপের একক পাস্কাল, তো এটা আমরা জানি। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু চাপ। যে মসৃণ তলে চলার সময় কোনো ব্যক্তি পড়ে যেতে পারে, তার কারণ ঘর্ষণ বল শূন্য হয়। এমনকি ঘর্ষণ বল বৃদ্ধি করার জন্যে যারা বল করে বোলার, তাদের দেখবে জুতোতে স্পাইক লাগানো থাকে, কিংবা ফুটবল যারা খেলে তাদের জুতোতে স্পাইক লাগানো থাকে যাতে পড়ে না যায় বা ঘর্ষণ বল বেশি তৈরি করা যায়। তো মসৃণ তলে চলার সময় কোনো ব্যক্তি পড়ে যেতে পারে, তার কারণ কি? ঘর্ষণ বল এক্ষেত্রে শূন্য হয়ে যায়। পরের কোয়েশ্চেন, দুধকে যখন মন্থন করা হয় তখন তার থেকে ক্রিম আলাদা হয়ে যায় কোন বলের কারণে? তো এটা হবে সেন্ট্রিফিউগাল বল। সঠিক আনসার হবে অপশন বি। সেন্ট্রিফিউগাল বলটা কি? দেখো, সাধারণত কেন্দ্রে শক্তি অ্যাপ্লাই করা হয় এবং যে শক্তি কেন্দ্র থেকে ক্রমাগত পরিধির দিকে ধাবমান, তো সেটা কিন্তু সেন্ট্রিফিউগাল বল বলা হয়। এমনকি দুধকে যখন মন্থন করা হয় তখন দেখবে
বাঁশের একটা চরকা টাইপসের সামথিং কিছু একটা দিয়ে ঘোরানো হয়। তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয়। তো এইভাবে কিন্তু দুধ থেকে মাখন উৎপন্ন করা হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এই যে মুভমেন্ট থাকে কেন্দ্র থেকে পরিধির দিকে, এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল বল, এবং সঠিক আনসার হবে অপশান বি। পর্বতারোহী ও বিমান চালকেরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে কিন্তু অপশান ডি, অ্যানোরয়েড ব্যারোমিটার। কোথায় রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে? দেখো, সমুদ্র যে সমতল, সেখান থেকে যত উপরে ওঠা যাবে তত ক্রমাগত বায়ুর চাপ কমতে থাকবে। তো বায়ুর চাপ যখন কমতে থাকবে তখন রান্না করতে কিন্তু অবশ্যই অসুবিধা হবে। তো এক্ষেত্রে সর্বোচ্চ স্থান কিন্তু অপশান অনুসারে অপশান বি, মাউন্ট এভারেস্ট। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান বি, মাউন্ট এভারেস্ট। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ডিরেক্ট কোয়েশ্চেন ছিল। অপশান এ, টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন। পরে বার নিচের কোনটির একক? তো বার কোনটির একক? সেটা হচ্ছে যে চাপের একক কিন্তু বার। তো চাপ বলতে এখানে বায়ুমণ্ডলীয় চাপের কথা কিন্তু বোঝানো হয়েছে। ঘর্ষণ বল কাজ করে প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে। এটাই কিন্তু সঠিক আনসার, যে প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে কিন্তু ঘর্ষণ বল কাজ করে। যেমন একটা ঘূর্ণায়মান চাকাকে যদি থামাতে হয়, সেক্ষেত্রে চাকা যেদিকে ঘুরছে সেদিকে যদি বল প্রয়োগ করা হয় তো সেক্ষেত্রে গতি আরো বেড়ে যাবে, কিন্তু ঘর্ষণ বল তৈরি করে চাকাকে স্টপ করার জন্য কি করতে হবে? বিরুদ্ধে কিন্তু বল প্রয়োগ করতে হবে, বা বলের প্রযুক্ত বল যেদিকে আছে তার বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে, ফলে চাকাটা থামবে। তো সেক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করে প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে, মনে রাখতে হবে, এবং সঠিক আনসার হবে অপশন এ। 0 ডিগ্রি সি উষ্ণতায় 760 মিলি পারদস্তম্ভের চাপকে বলা হয় এক অ্যাটমসফিয়ার বলা হয়, মনে রাখবে। পরের কোয়েশ্চেন, প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল কোনটি? তো প্রকৃতির সবচাইতে শক্তিশালী বল এক্ষেত্রে অপশন সি, নিউক্লিয় বল প্রকৃতির সবচাইতে শক্তিশালী বল। নেক্সট কোয়েশ্চেন, কোনো প্রবাহীর ওপর চাপ প্রয়োগ করা হলে সেই প্রযুক্ত চাপ সম্পূর্ণ প্রবাহীতে সমানভাবে পরিবাহিত হয়ে যায়। নিম্নলিখিত কোন সূত্রের সাহায্যে এই ঘটনার ব্যাখ্যা করা হয়? তো এটা হবে কিন্তু সঠিক আনসার অপশন সি, পাস্কালের সূত্র। এবং ব্রেকিং সিস্টেমে দেখবে যে ব্রেক যখন করা হয় তখন ব্রেক লিভার একটা রাবার জাতীয় সামথিং কোনো একটা জায়গায় কিন্তু স্ট্রাইক করে, এবং সেই প্রেশারটা ছড়িয়ে পড়ে, এবং অবশেষে যেখানে ব্রেক লাগানো আছে সেই পর্যন্ত কিন্তু প্রেশারটা ধাবিত হয়। অর্থাৎ এটা কিন্তু পাস্কালের সূত্রকেই অনুসরণ করে। নিম্নলিখিত কোন সমীকরণ চাপের রাশিমালাকে প্রকাশ করে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে বল বাই ক্ষেত্রফল। এবং বল বাই ক্ষেত্রফল, দেখো চাপের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করার জন্য ক্ষেত্রফলকে কমাতে হবে, কিংবা বলকে বাড়াতে হবে চাপ বৃদ্ধি করার জন্য, অর্থাৎ ক্ষেত্রফল যত কম হবে তত চাপ বেশি হবে। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি, বল বাই ক্ষেত্রফল। এটা কিন্তু চাপের সমীকরণ। কেন বেলুন ফাটানোর জন্য পেরেক অপেক্ষা সূচ বেশি উপযোগী? দেখো, এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, কারণ পেরেকের থেকে সূচ অনেক বেশি চাপ প্রয়োগ করে। একটু আগেই আলোচনা করলাম যে সূচের ক্ষেত্রফল কিন্তু সূচের একদম অগ্রভাগ বা আগার ক্ষেত্রফলটা কিন্তু একদম কম, পেরেকের তুলনায় তো অনেকই কম, ফলত সূচ কিন্তু বেশি চাপ প্রয়োগ করতে পারবে, এবং এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি। গাড়িতে ব্রেক করার পর কোন বল গাড়িকে থামাতে সাহায্য করে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, ঘর্ষণ বল। চাপের এসআই একক কি? তো চাপের এসআই একক পাস্কাল। অপশন বি হবে সঠিক আনসার। ভর এবং ত্বরণের গুণফল কি? ভর এবং ত্বরণের গুণফল কিন্তু বল। এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি। অর্থাৎ বল প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বল প্রয়োগ করার জন্য আমরা কি করি? যে কোনো কিছু ভাঙার জন্য আমরা কি করি? বেশি বড় একটা হাতুড়ি নিই যার ভর বেশি, এবং সেটাকে জোরে আঘাত করা হয়। তাহলে ভরের প্রয়োজন আছে। একদম ছোট যদি হাতুড়ি হয় তো সেক্ষেত্রে কিন্তু জোরে প্রয়োগ করার ফলেও কিন্তু সেই ততটা পরিমাণ বল প্রয়োগ করা সম্ভব হয় না।
তো ভর এবং ত্বরণ, এই যে জোরে আঘাত করা, এটা ত্বরণ বলা হচ্ছে। এবং ভর কি না হাতুড়িতে, হাতুড়ির কত বড় হাতুড়ি বা ছোট হাতুড়ি, হ্যামার কত বড় বা ছোট, এটাকে কিন্তু বলা হচ্ছে ভর। তো ভর বলতে কি বোঝায়? একটা পদার্থ যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ভর বলা হয়। তো ভর এবং ত্বরণের যে গুণফল সেটা কিন্তু বল, এবং এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, চাপ প্রয়োগ করে দুই বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, পুনঃশীলী ভবন। তো পুনঃশীলী ভবনটা কি? পুনঃশীলী ভবন বলতে দুই বা ততোধিক, মানে দুটো বরফের টুকরোকে যখন প্রেসার দেওয়া হয়, আমরা জানি চাপে বরফ গলে যায়, এবং বরফ যখন গলে যায় ওই যে দুটো বরফের তল, ওখানে কিন্তু জল জমা হয়। আবার চাপ যখন ছেড়ে দিই, সেই সংশ্লিষ্ট বা সেই পরিমাণ জলটাই কিন্তু বরফে পরিণত হয়। ফলে কি হয়? বরফ কিন্তু গলে যায়। এবং বিজ্ঞানী বটমালি পুনঃশীলী ভবনের পরীক্ষা করেন। তিনি একটি বরফের খণ্ডের ওপর তামার তার পেঁচিয়ে দেন এবং নিজে ভর লাগিয়ে দেন, এবং অবশেষে দেখা যায় যে তারটা কেটে পড়ে, মানে তারটা নিচে পড়ে গেল, কিন্তু বরফ দুটুকরো হলো না। অর্থাৎ প্রত্যেকবারই কি হয়েছে? তামার তারের পরে প্রেসার দিচ্ছে, সেই সংশ্লিষ্ট অঞ্চলে কিন্তু বরফ জলে পরিণত হচ্ছে, আবার যেই নিচে নামছে তখন কিন্তু আবার সেই জল বরফে পরিণত হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে তোমরা তোমাদের প্রস্তুতি পর্ব চালাও। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।